আমরা প্রথম ঘটনায় যাই আমাদের, এবং তারপরে আমরা সালাউদ্দিন সাহেবের ঘটনাটা শুনবো। তো রাসেল ভাই অনেকদিন পরে এসেছি আর কি স্টুডিওতে। তো প্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা এক রায়হান নামের একজন লোকের ঘটনা আর কি। তো ওনারা আগে পুরান ঢাকার নাজিরা বাজার থাকতো। তো সপরিবারে 1996 দিকে ওনারা শিফট হয়ে মিরপুরে চলে আসেন আর কি, নিজেদের বাড়ি তুলেছেন। তো আমি একটু ডেসক্রিপশন দিতে যাচ্ছি। তাদের বাড়িটা হচ্ছে দোতলা, খুব ব্লক ব্লক করে, পল্লবীর কাছে ওনাদের বাসা। তো ব্লক ব্লক করে বাড়িগুলা। তো একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব প্রায় মনে করেন 8 থেকে 10 ফিট এরকম আর কি, অনেক আগে 96 সালের কথা আর কি। তো তারা 2 তলা বাড়ি তোলে। তো নিচতলা তাদের ভাড়াটিয়া ছিল, নিচতলা 2টা ফ্ল্যাট 2 ইউনিটে, আর উপরের পুরোটাই জয়েন করে তিনি থাকতেন, তার ওয়াইফ, তার বাচ্চা এক পাশে থাকতো, আর আরেক পাশে থাকতো তার বাবা মা এবং তার ছোট ভাই, আর বোন ছিলেন, বোনের বিয়ে হয়ে গেছে আর কি। তো ওনার একটা স্বভাব বলবো কিনা রাসেল ভাই ঠিক জানি না, আসলে আজকে তো অনেক 13 তারিখ নিয়ে কথা হচ্ছে, যে স্বভাব না, এটা বলতে পারেন যে অভ্যাসও বলতে পারেন। তো এটা কি হয়, উনি রাতের বেলা প্রায় সময় ক্রন্দনরত, কান্না করা অবস্থায় তাকে সবসময় পাওয়া যেত। তার ওয়াইফ সবসময় তাকে কান্না করা অবস্থা পেত। আচ্ছা, মাঝে মধ্যে সে জোরে কান্না করতো, মাঝে মধ্যে কিন্তু কান্না করতো সে প্রায় প্রতি রাতেই। এবং সে যখনই ঘুম ভাঙতো ওই ক্রন্দনরত বা কান্নারত অবস্থায়, সে হাঁটু জড়িয়ে বসে থাকতেন এবং চিন্তা করতেন আমি এতক্ষণ কি স্বপ্নে দেখেছি, বাট সে কখনো রিকল করতে পারতো না তোর স্বপ্নটা কি ছিল। আচ্ছা, প্রায় এটা বলতে গেলে প্রতিদিনই হতো, আবার কখনো হতো না, কোনো সময় সে জাগতো, কোনো সময় সে জাগতো না। একদিন রাতে রাসেল ভাই প্রায় তখন 2:30-3টা বাজে, এমন সময় তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখে সে কাঁদছিল, চোখে অনেক চোখে পানি জমে আছে এবং চোখ ফুলে আছে। সে আবারও ঠিক একইভাবে হাঁটু জড়িয়ে বসে চিন্তা করতে লাগলেন যে আমি আজকে রাতে কি স্বপ্ন দেখেছি। সে শিওর যে সে স্বপ্ন দেখেছে, কিন্তু কি দেখেছে সে জানে না। আচ্ছা, সে রিকল করার চেষ্টা করছে। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি কিছু মানে গুম গুম সাউন্ড পাচ্ছে। আচ্ছা, তো পুরো বাসার লাইট জ্বালালো, সে সাউন্ডটা কোথা থেকে আসছে জানালা সরিয়ে দেখার চেষ্টা করলো যে সাউন্ডটা আসছে কোথা থেকে। তো যতটুকু সে খুঁজে দেখতে পায় যে সাউন্ডটা আসে তার বাসার নিচে সিঁড়ি কামরা থেকে। আচ্ছা, রাত তখন 2:30 বাজে, 2:30টার বেশি বাজে। তো দোতলার সিঁড়ির কামরা লাইট জ্বালানোর পরে সে নিচে কিছু মানুষের টুপি দেখতে পান রাসেল ভাই, অনেকগুলো মানুষের টুপি দেখতে পান। তো নিচে যেহেতু নিচের সিঁড়ির কামরা লাইট কিন্তু বন্ধ ছিল, তো নিচে যখন সিঁড়ির কামরা লাইট জ্বালাবে এমন সময় জ্বালানোর আগে উপরের লাইটের আলোতে সে দেখতে পায় অনেকগুলা লোক আপনার কোরআন শরীফ পড়ছে। অনেকগুলা, প্রায় 20 থেকে 25 জন মানুষ কোরআন শরীফ পড়ছে, কোলাপসিবল গেটটাও লাগানো খোলা। আচ্ছা, আর রাসেল ভাই 96 এর দিকে ঘটনা। তো আপনার মনে হয় যে ওই সময় তো একটু চোর ডাকাতের ভয় ছিল সবাই, কোলাপসিবল গেট খোলা থাকবে, প্লাস এতগুলা মানুষ কোরআন শরীফ পড়ছে, আমি তাদের কাউকেই চিনি না, আর উইদাউট এনি রিজন রাত 2:30টার দিকে কে এসে কোরআন শরীফ পড়বে, সেটাই। তো সে অনেক চেষ্টা করলো খুঁজবার জন্য যে কেন কোরআন শরীফ আছে। আব্বাও তো ডাকার কথা না, নিচে যে 2টো ফ্ল্যাট আছে, 2টো ফ্ল্যাটের মানুষজনদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কি কাউকে বলেন। তো ওই সময় ফজরের ওয়াক্ত চলে আসে। তো এক মুরব্বী যখন ফজরের নামাজের জন্য ওঠে বলে কই আমি তো কোনো কোরআন শরীফের আওয়াজ পাই নাই। তো সে খুব কনফিউজ হয়ে যায়, বাসায় মাথা চুলকাতে চুলকাতে সে চলে যায়। ঠিক প্রায় 6 মাস পর, ওই দিনের প্রায় 6 মাস পর রাসেল ভাই উনি আবারও তার একই অবস্থায় ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে সে আবারও ঠিক একই প্রচেষ্টায় যে আমি স্বপ্ন কি দেখেছি, ওই জিনিস তাকে ক্রন্দনরত, সে নিজেকে কান্না করা অবস্থায় পায় যে চোখ পুরো ভিজে আছে, ফুলে আছে। তো হঠাৎ করে সে কান্নার আওয়াজ পায় এরই মধ্যে। আচ্ছা, তো কান্নার আওয়াজটা সে মোটামুটি কনফার্ম যে নিচের কামরা থেকেই আসতে থাকে। সে পুরা বাসার লাইট জ্বালাবে। ওই দিন রাসেল ভাই আমি বলি এই ঘটনার আগে আমার একটা জিনিস মিস হয়ে গেছে, ওই সময় প্রচন্ড গরম পড়েছিল। তো এলাকায় আপনার রাসেল ভাই প্রচন্ড এলাকায় মসজিদে খুব বৃষ্টির জন্য দোয়া চাচ্ছিলেন। তো ওই দিন জুম্মা ছিল, আজকের মতো শুক্রবার ছিল ওই দিন। তো জুম্মার নামাজ শেষ করে সে বাসায় আসার পর তার খুব খারাপ লাগছিল সেদিন। তো খুব খারাপ লাগবার কারণে সে ব্লাড প্রেশার চেক করে, ব্লাড প্রেশার লো পায়। পর ওষুধ ডাক্তার নিয়ে এসেছিল বাসায়, ওষুধ দেয়, কিন্তু ওষুধে কোনো কিছু হচ্ছিল। মাগরিবের নামাজের পর তার একটু ভালো হতে থাকে, তার শরীর ভালো লাগতে থাকে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডগুলো অনেক ভয় করতে যাচ্ছে। আপনারা যে ঘটনাগুলো শুনবেন এগুলো প্রত্যেকটা ঘটনা বাছাই করা এবং খুবই ভয়াবহ ঘটনা।
আমি বলবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ বাছাই করা ইমেইল এপিসোড এবং ভৌতিক আর্টিস্টের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো একের পর এক শুনতে থাকবেন। চলুন আমরা প্রথম ঘটনা শেষ করে 2-3টা ইমেইল এবং 2-3টা ঘটনা শুনবো। আপনারা সবাই ধৈর্য সহকারে ঘটনাগুলো শুনবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে। চলুন চলে যাই ঘটনাতে। কিন্তু যে ব্রিজটা আসে তার শরীরে শীত করতে থাকে, ঠান্ডা একটা মানে হিম হিম ভাব। তো যে বাতাসটা আসে তো তার ওয়াইফকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, বাইরে কি বৃষ্টি হবে নাকি? বলে, কিসের বৃষ্টি, আমি ঘামতেছি যায় গরমে। তো ওই দিন রাতের বেলা রাসেলের প্রচন্ড বৃষ্টি হয়। রাত 12টা 12:30 দিকে প্রচন্ড বৃষ্টি নামে এবং ইলেকট্রিসিটি থাকে না। এবং পরের দিন খবর পাওয়া যায় যে আশেপাশে গাছ গাছালি সব এত ঝড় হয়েছে যে পড়ে যায়। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাঙে, যেটা আমি রাসেল একটু আগে নিয়ে গেছিলাম, কান্নার সাউন্ড পাচ্ছে। ইলেকট্রিসিটি নাই, তো সেদিন সে টর্চ খুঁজে টর্চ মেরে মেরে নিচের দিকে যায়, কারণ তাকে কান্নার সাউন্ড ওই জায়গায় নিয়ে যাচ্ছে। সে সিঁড়ি দিয়ে যখন নিচে নামার পর টর্চ একজনের মুখে মারে, দেখে যে একটা লোক কান্না করছে। আবার পাশে টর্চটা নাড়ানোর পর আরেকজনের দিকে চোখ পড়ে, আরেকজন কান্না করছে, একটা মহিলা, কেউ তসবিহ পড়ছে, কেউ কান্না করছে। সবাই সিঁড়ি কামড়ে দাঁড়ানো, প্রায় 15 থেকে 20 জন, সবাই অচেনা রাসেল ভাই, কাউকে সে চেনে না। সবার মুখে মুখে টর্চ মারছে, কিন্তু কাউকেই সে চেনে না। এই লোকগুলা কোথা থেকে আসলো এত রাতের বেলা? এত রাতে কেন আসবে লোকগুলা? সবাই কান্না করছে। তো সে তার বাড়ি থেকে বের হয়ে ডান দিকে গেলেই রাসেল ভাই তাদের আপনার গ্যারেজ, গাড়ির গ্যারেজ আর কি। তো গ্যারেজের দক্ষিণ পাশে এবং পূর্ব পাশে একটা শাটার লাগানো, ওই শাটার গুলোও খোলা, কোলাপসিবল গেটও খোলা, এবং ওই প্যাসেজের মধ্যে আরো মানুষকে মনে হচ্ছে তার ঠেলে যেতে হচ্ছে, তার সারা শরীর শীত করছিল। তো ওই গাড়ির গ্যারাজের সামনে যাওয়ার পর দেখে যে গ্যারেজের চারিপাশে আপনার চাদরের মধ্যে রশি দিয়ে বেঁধে তাদের বারান্দার সাথে চাদর ঝুলানো, হয়তো ওইখানে কিছু হচ্ছে। তার মাথার মধ্যে আসছে না আসলে কি হতে পারে। তো দেখে হঠাৎ করে একটা লোক এসে বলে, এই দেখি দেখি দেখি, পানি নিয়ে আসছে, গরম পানি। জিনিসটা খুব তাজ্জব লাগছে, এদেরকে আমি চিনি না, এরা আমার বাসার নিচে, তাও গ্যারেজের শাটার খুলে, কাহিনী কি? পরে সে দেখে যে মানে একটু ফাঁক হয়ে যায়, পর্দাটা একটু ফাঁক হয়ে যাওয়ার পরে সে দেখে যে একটা পা দেখা যায় ডেড বডির মতো, এবং মাথার চারিপাশে 4-5 জন লোক দাঁড়ানো, তাদের মাথা দেখা যায় না। ও তারা দোয়া পড়ছে, হয়তো তারা ওই লাশটাকে গোসল করাবে। তার বুঝতে বাকি নেই এটা একটা লাশ। ওকে। তার মিনিট 5-এর মধ্যে তার সব ভ্রান্তি দূর হয়ে যায় যখন সে দেখে ওই লাশটা সে নিজেই। আচ্ছা। সে ওই মুহূর্তে স্টাক হয়ে যায় এবং এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন যখন বাবা মাকে ঘটনাগুলো বলে, শেয়ার করে, তাকে একটা হসপিটালে নিয়ে আসা হয়। তো বাসায় নেওয়ার পর সে যখন ঘটনাগুলো বলে যে আমি এই জিনিসগুলা দেখেছি, তো মানে স্বভাবতেই রাসেল ভাই আমার মোটামুটি সব ঘটনাতে কেউ কারো কথা বিশ্বাস করে না, তারাও বিশ্বাস করে না। এবং স্ত্রী তো মোটামুটি তার প্রতিদিন প্রত্যক্ষ করেন, সে প্রতিদিন এই যে কান্না করে এগুলো স্ত্রী টের পায়। তো সে মনে করেন যে না, তাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পর তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর কথা, কিন্তু রাসেল ভাই সেই ঘুম তো আর বেশি দিন টিকে নেই। ওই দিনের ঘটনায় ওই দিন রাতের বেলা রাসেল ভাই ঠিক একই অবস্থায় ঘুম ভাঙে তার, কিন্তু ওই দিন ইলেকট্রিসিটি ছিল, ওই দিন আর কোনো ঝড় বৃষ্টি কিছুই না। তো নিচে যাওয়ার রিস্ক নেয়, সে বারান্দা দিয়ে তাদের ওই প্যাসেজটা দেখা যায়। সে বারান্দা দিয়ে যে দেখার চেষ্টা করলেন, দেখলেন ঠিকই তো ওই জায়গায় ওই প্যাসেজে লোকগুলো দাঁড়িয়ে আছে। সে তার ভাইকে এক দৌড়ে পাশের ফ্ল্যাটে যে তার ভাইকে নেয়, ভাইকে নিয়ে সে নিচে যায়। তার ভাই বলে, কোথায় ভাই? গেট তো বন্ধ, কলাসেল গেট তো বন্ধ, শাটার তো ক্লোজ। বলে, এই মাত্র আমি বারান্দা থেকে লোকজনদেরকে দেখলাম, তাহলে এরা নাই? তাহলে তখন সে নিজে নিজে ভাবতে, আমি কি দেখছি সব? শুধু একাই দেখছি না? একাই দেখছি আমি সব। তো তার ভাই বলে, ভাই আপনি যে রেস্ট নেন, আপনি কি ওষুধ খাইছেন কিনা? ওষুধ খেয়ে থাকলে, না খেয়ে থাকলে না, ওষুধ খান, আপনি একটা ঘুম দেন, আপনি সকালবেলা দেখবেন ফ্রেশ লাগতেছে। তো সে ভাইয়ের কথা শুনে দরজা লাগায়। তো লাগাতেই যখন ঘুরে তার বেডরুমের দিকে যাবে, এমন সময় দেখলে সে ড্রয়িং রুমে 2টা কফিন। ড্রয়িং রুমের মধ্যে 2টা কফিন। আচ্ছা। কফিনের মধ্যে রাসেল ভাই সে কোনো ডেড বডিজ দেখে না, কিছু না, সে 2টা কফিন দেখে। এই দেখে স্যার সে আবার বিশাল বড় চিৎকার, এবং সবাইকে সে জড়ো করে, সবাইকে কাছে নিয়ে বলে, আমি এই জিনিস দেখছি। তো সবাই তাকে ওই দিন রাতটা অনেক সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এর কয়েকদিনের মধ্যে তেমন কিছু ঘটনা আর তিনি পান নাই, এমন স্বপ্নও দেখেন নাই সে। ঠিক 1 সপ্তাহ পর, সরি রাসেল ভাই আমি ভুল বলছি, ঠিক 14 দিন পর, 2 সপ্তাহ পর ওনার বাবা মসজিদ থেকে আসেন রাসেল ভাই। আচ্ছা। মসজিদ থেকে আসার পরে তসবি পড়ছেন এবং ইজি চেয়ারে বসে পানি চেয়েছেন। তো ওনার বাবা একদম সুস্থ ছিলেন,
ইজি চেয়ারে পানি চাওয়া অবস্থায় তাকে যখন পানি দিতে আসা হয়, দেখে যে হাত থেকে তসবিটা পড়ে গেছে। তো সবাইকে ডেকে আনা হয়। তো সেও নিচে ছিল, বাসার নিচেই ছিল, তাকেও ডেকে আনা হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো যখন কর্তব্যরত ডক্টররা তাকে মৃত ঘোষণা করে, তো বাসায় নিয়ে আসা হয় রাসেল ভাই। তিনি মানে সে খালি ভিজুয়ালাইজ করতে থাকে যে আমি এই জিনিসগুলাই কয়েকদিন আগে দেখেছি। আমার বাবা মারা গেলেন আজকে, আমি দেখলাম যে আমার সিঁড়ির কামরায় লোকজন কান্না করছে, কিন্তু রাসেল ভাই এদেরকে সবাই আমি চিনি, এদের সবাইকে আমি চিনি। আজ আমি সবাইকে যাদেরকে দেখছি সবাইকে চিনি। ঠিক একইভাবে গ্যারেজের মধ্যে আমার বাবাকে গোসল করানো হচ্ছে, আমার গ্যারেজের চারিপাশে কাপড় ঠিক একইভাবে বাঁধা, এবং একজন লোক মানে আমার ছোট ভাই নিজে পানি নিয়ে আসছে, দেখে পানি নিয়ে যাবে গোসল করানোর জন্য। সেই একই দৃশ্য আমি এর আগেও একবার দেখেছি। তো বাবার ডেড বডি নিয়ে রাসেল ভাই তারা জানাজা দেয়, কিন্তু কফিনের কথা তো আমি শেষ করলাম না রাসেল ভাই। তাহলে এত কিছু মিলে গেল, কফিনের কথা তো মিল না। দুটা কফিন, রাইট। তো তার বাবা যে মারা গেছে সে এই দৃশ্য হয়তো আগে দেখেছে, কিন্তু কফিন দুটা কেন? কষ্টকর বিষয় হচ্ছে যে লাশ যখন জানাজা শেষে ট্রাকে তোলা হয়, তখনই বাসার থেকে নিউজ আসে যে তার মা মারা গেছে। একই দিনে তার বাবা মা দুইজনই মারা। এই জন্য সে দুটো কফিন দেখেছিলেন। এবং আসলে বাসায় আসার পরে ঠিক একইভাবে লাশটাকে ট্রাক থেকে নামিয়ে বাসায় আনা হয়, যা দৃশ্য নিয়ে আগে দেখেছেন, আবার গোসল করা হয়, এবং নিচে দুটা কফিন। তারপরে সবকিছুই সে নিজে দেখে। খুব দুঃখজনক। হয়তো রাসেল ভাই এটা সেই জানে যার একই দিনে বাবা মা দুইজন, এবং যেটা সে আগে থেকে তার একটা মানে ধারণা পাচ্ছিল, এবং এটা তাকে একটা সংকেত দিচ্ছিল। মানে আমাদের কাছে এরকম ঘটনা ঘটলে আমরা আসলে মিলাতে পারতাম না, যেটা আমি দেখছি কি হচ্ছে। বাবা মারা যাওয়ার ঘটনা রাসেল ভাই 10-15 বছর একজনকে বললে হয়তো চোখের পানি আসবে না। একই দিনে বাবা মা মারা গেছেন, একই দিনে বাবা মা চলে যান, তার এখনো না। তার চেয়ে সবচেয়ে বড় কথা যে একই দিন তো কষ্ট পেয়েছেন, এবং সেই ব্যাপারটা তিনি বেশ আগে থেকে বুঝতে পারছিলেন, এবং সেটা তিনি মিলাতে পারেন আসলে কিভাবে মিলবে, বাট সেটা মিলে গেছে খুব দুঃখজনক ভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। তার জি থ্যাংক ইউ রাসেল ভাই। আমি শাকিল আহমেদ রুবেল, আমি আসছি ময়মনসিংহ থেকে। জি। তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা কুড়িগ্রামের একটা ঘটনা। জি। সেটাও আমি আমার সংগৃহীত একটা ঘটনা, ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি। আমরা জানি সবাই কুড়িগ্রাম নিচু একটা এলাকা। তো ওই এলাকাতে মানে 2-3 দিন বৃষ্টি হলেই দেখা গেছে যে ওই এলাকাটা আসলে অধিকাংশটা পানির নিচে পড়ে যায়। আচ্ছা। এরকম। তো যার ঘটনা আসলে ও ছিল একটা ছেলে, ওর বয়সটা ছিল 17 থেকে 18 বছর এরকম হবে। তো ওই এলাকাতে যেটা ও পছন্দ করতো সেটা হচ্ছে বৃষ্টি পড়লে মাছ ধরাটা অনেক পছন্দ করত। তো একদিন বৃষ্টি হওয়ার পরে অনেক অংশই তাদের এলাকার পানির নিচে চলে যায়। তো সে যথারীতি মাছ মারার জন্য বেরিয়ে যায়। তো সে বাড়ি থেকে যখন বেরিয়ে যায় তখন টাইমটা ছিল আপনার 4টার দিকে। জি। তো কোনোদিনও সে মাছ মারতে গেলে তেমন বেশি দেরি করতো না, মাগরিবের আজানের দিকে আবার চলে আসতো। সেদিন মাছ মারতে যাওয়ার পরে রাসেল ভাই রাতের প্রায় 10টার মতো বেজে গেছে, কিন্তু ও আর ব্যাক করছিল না বাড়িতে। তো ওর বাবা আর ওর বড় ভাই একটু টেনশনে পড়ে যায় যে ও তো কোনোদিন এত রাত করে না, আজকে কি হলো যে আজকে ও ফিরে আসতেছে না। তো ওর বাবা বললো যে তুই আমার সাথে চল, আমরা একটু খুঁজে দেখি আসলে ও কোন দিকটাতে মাছ মারতেছে, ওকে একটু নিয়ে আসি বাড়িতে, যেহেতু রাতটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর এলাকাটাও তেমন ভালো ছিল না, সেটা ওই মুরব্বীটা জানতো। জি। তো ওরা দুজন বেরিয়ে পড়লো বাড়ি থেকে। তো ওদের বাড়ির 3টা সাইড তারা পুরোটাই খোঁজাখুঁজি করে, কোনো একটা সাইডেও ওরা ওকে খুঁজে পায় না। যেই একটা সাইড তারা খুঁজতে যায়নি সেই সাইডটা ছিল অনেকটা ভয়ঙ্কর। আচ্ছা। ভয়ঙ্কর বলতে এরকম রাসেল ভাই যে ওই সাইডটাতে একটা চিতাশাল ছিল, এবং সেই দিকে মানুষজন যেত না, কারণ এলাকার অনেকেই নাকি আগে ওইদিকে অনেক ভয়ঙ্কর কিছু তারা দেখছে, যার কারণে এলাকার লোকজন মানে বিকেলের পর থেকে ওইদিকে যাওয়াটা স্টপ করে দিছে। তো একটা সাইড তাদের বাকি আছে, তারা দুজন যে ওই সাইডটাতে খুঁজতে যাবে সেটার জন্য তারা ভয় পাচ্ছিলেন যে আমরা যে যাবো ওইদিকে আসলে আমাদের সাথেও তো ওই রকম প্যারানর্মাল টাইপের কিছু হতে পারে। তো যাই হোক, যেহেতু তাদের ছেলে মিসিং সেক্ষেত্রে তাদের যেতেই হবে। তো ওরা দুজন মিলে ওদিকে রওনা হলো। জি। তো যেতে যেতে অনেকটা যায়,
কোনো দিকে খুঁজে পাচ্ছিল না। তো এক পর্যায়ে ওই চিতাশালের কাছে যায়। জি। যাওয়ার পরে যেটা দেখলো রাসেল ভাই, যে ওই ছেলেটা প্রায় চিতাশালের কাছাকাছি একটা জায়গার মধ্যে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। হুম। তো ওরা দেখে দূর থেকে ওকে ডাক দিল। জ্যোৎস্না রাত ছিল, রাসেল ভাই দেখা যাচ্ছিল, বুঝতে পারছিল যে ওদের ফ্যামিলিরই একজন, যাকে খুঁজতেছিল সেই। তো ডাক দিল, 4-5টা ডাক দেওয়ার পরে ও কোনো সারা শব্দ করতেছিল না। তখন ওর ভাই বলতেছে যে এটা কি আমাদের ভাই, এটা কি আমার ভাই রতন নাকি আসলে অন্য কেউ একটা। হুম হুম। তো ওর বাবা বললো যে না, তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা আমাদের রতন, চল আমরা একটু এগিয়ে যাই। তো বললো যে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি একটু ডাক দিই জোরে। তো ও ওর বাবার চাইতে আরেকটু জোরে ডাক দিল, তারপরও কোনো ওই দিক থেকে কোনো সারা শব্দ আসছিল না। তো তারা দুজন এক পর্যায়ে পানিতে নেমে যায়। নেমে যাওয়ার পরে আস্তে আস্তে ওই ছেলের কাছে চলে যায়। যাওয়ার পরে দেখলো উল্টো হয়ে ওইদিকে ঘুরে দাঁড়িয়ে আছেন আর কিছু একটা খাচ্ছে বলে মনে হচ্ছে। তো ওরা ডাকতেছে, কাছে একদম কাছে দাঁড়িয়ে ডাকতেছে, তারপরে ও কোনো শব্দ করছিল না। তো যখন ওর গায়ে টাচ করলো তখন সে ঘুরে এদিকে তাকালো। তাকানোর পরে আসলে ওরা দুজন যেটা দেখলো সেটা আসলে একদমই মানে বিশ্বাস করার মতো না। হুম। কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না যে কাঁচা মাছ চাবিয়ে খাওয়া। তো সেটা দেখলো যে তারা দেখলো যে ও মাছ খাচ্ছে। তো এটা দেখে ওর ভাইটা অনেক ভয় পেয়ে যায়, মানে চিৎকার দেবে এরকম একটা অবস্থা। তো ওর বাবা বলল তুই কোনো কথা বলিস না, তুই এটা আমি দেখতেছি। তো ও বললো যে বাবা এটা কি আমাদের রতন নাকি অন্য কেউ? তো বললো যে না, এটা আমাদের রতন, তুই ভয় পাস না, এটা আসলে এই জায়গাতে হতে পারে। তো কোনো কথা বলিস না, তুই ওকে আমার সাথে ধর, ওকে বাসায় নিয়ে যায়, তারপর অন্য কিছু বোঝা যাবে। তো ওরা দুজন ধরে ওই ছেলেটিকে বাসায় নিয়ে আসে। আনার পর থেকে রাসেল ভাই ওর পাগলামি বেড়ে যায়। ও কারোর সাথে ভালোভাবে কথা বলে না, গালিগালাজ শুরু করে দেয় সবাইকে, উল্টাপাল্টা কথা। আর যদি ওর কথার বিরুদ্ধে কেউ কথা বলে তো ওকে মারধর শুরু করে দেয়, এরকম অবস্থা। আচ্ছা। তো এরকম 2-3 দিন চলার পরে তো ওর গার্ডিয়ান যারা ছিল ওরা ভাবলো যে আসলে বিষয়টা তো নর্মাল না, তো এটার মানে আমাদের এই ঘটনার এগেনস্টে আমাদের কিছু না কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আচ্ছা। তো ওরা কি করলো, একটা কবিরাজ ডেকে আনলো। তো সেই কবিরাজটা যখন তার কবিরাজি শুরু করলো বাড়িতে এসে, এক পর্যায়ে সেই ছেলেটা অনেক ক্ষিপ্ত হয়ে যায় ওই কবিরাজের প্রতি। তো বললো যে তুই আমার কি কবিরাজি করবি, তুই তো আমার কিচ্ছুই করতে পারবি না। তো এরকম কথা বলতে শুরু করে দেয়। তো কবিরাজও ভয় পেয়ে যায় ওর মানে ব্যবহার দেখে। তো একটা পর্যায়ে কবিরাজ বললো যে ঠিক আছে আমি দেখতেছি কি করা যায়। তো ও আবার ওর যে দোয়া টোয়া যেগুলো আছে সেগুলো পড়তে থাকে। তো এক পর্যায়ে সেই ছেলেটা লাফ দিয়ে উঠে সেই কবিরাজকে ধরে ওকে মারতে শুরু করে। তো কবিরাজকে মারতে শুরু করার পর কবিরাজ তো ভয় পেয়ে গেল। তো কবিরাজ চলে যায়, যে বললো এটা আসলে আমার দ্বারা সম্ভব না, আপনারা যদি পারেন অন্য কোনো কবিরাজকে ডেকে নিয়ে এসে এটা সলভ করেন, এটা আমার পক্ষে সম্ভব না। তো ওই কবিরাজটা চলে যায়। যাওয়ার পরে রাসেল ভাই যেটা শুরু হয়ে যায় আবার নতুন করে, সেটা হচ্ছে ওর মাছ খাওয়ার প্রতি বিশাল একটা আগ্রহ সৃষ্টি হয়। এবং ওদের বাড়িতে যদি কোনো মাছ নিয়ে আসতো কেউ, সেটা কিনে হোক বা যেখান থেকে আনা হোক, তো সেই মাছগুলো সে জোর করে নিয়ে কাঁচা খেয়ে ফেলতো এরকম। আর দেখা গেছে যে ওদের বাড়িটা যে জায়গায় ছিল সেই জায়গাতে ঘনবসতি ছিল, বাড়ির আশেপাশে আরো অনেকগুলো বাড়ি ছিল। তো যদি ওইসব বাড়িতেও কেউ মাছ নিয়ে আসতো সেটা অটোমেটিক্যালি সে জেনে যেত, যদিও কেউ তাকে বলতো না, তারপরও সে জেনে যেত যে ওই বাড়িতে মাছ নিয়ে আসছে, ও গন্ধ পেত এরকম। তো ওই বাড়িতে চলে যেত, যাওয়ার পরে ওই মাছগুলা ওখান থেকে নিয়ে আসতো, আনার পরে ও খেয়ে ফেলতো কাঁচা। তো যাদের কাছ থেকে মাছ নিয়ে আসতো ওরা আসলে বিষয়টা নিতে পারতেছিল না, যে আমি তো টাকা দিয়ে মাছ কিনতেছি, তো ও কেন এসে এইভাবে জোরাজুরি করে আমাদের মাছ নিয়ে যাবে, খেয়ে ফেলবে, এটা তো আসলে ঠিক না। এক পর্যায়ে ওদের আশেপাশে যারা ছিল সবাই ওর প্রতি অনেকটা বিরক্ত হয়ে গেল। আর যেটা বড় কথা রাসেল ভাই, যদি কেউ তাদেরকে মাছ না দিতে চাইতো ওই ছেলেটাকে, তো ওকে ও মারধর করতো, অনেক মারধর করে ওর কাছ থেকে মাছ নিয়ে আসতো। এরকম শুরু হয়ে যায়। তো এরকম ঘটনা 6-7 দিন চলার পরে এলাকার লোকজন একদিন ওদের বাড়িতে আসে। সবাই আসার পরে ওর বাবাকে বললো যে দেখেন ভাই, আপনার ছেলে আসলে যেসব শুরু করেছে সেটা তো আসলে আমরা মেনে নিতে পারতেছি না, এটা কোনো স্বাভাবিক কিছু না। তো আপনারা যত দ্রুত সম্ভব এটা সলভ করেন, এটা আসলে তেমন নর্মাল কিছু না। আচ্ছা। তো ওনার বাবা বললো যে দেখেন ভাই, আমি তো অনেক ট্রাই করতেছি, তো এরকম কাউকে পাচ্ছিও না। আর বিষয়টা তো আসলে কবিরাজি বিষয়, তো এটা তো কবিরাজ ছাড়া তো ভালো করা যাবে না, যেরকম বুঝতেছি। তো ওইরকম কবিরাজ আমার জানা মতে নাই, আমি অনেক ট্রাই করছি,
তো যদি আপনাদের জানা মতে কারো কাছে এরকম কবিরাজ থাকে তো আপনারা কাইন্ডলি আমাকে বলতে পারেন। তো একটা লোক বলল যে আমার জানা মতে একটা কবিরাজ আছে, তো আপনারা ওর কাছে গিয়ে দেখতে পারেন। তো ওই কবিরাজের নাম ঠিকানা ওদেরকে দিল, দেওয়ার পরে ওরা চলে যায় ওই কবিরাজের কাছে। তো কবিরাজের কাছে যাওয়ার পরে আসলে ওই কবিরাজটা আসে ওদের সাথে ওদের বাড়িতে। আসার পরে যেটা হয় যে